রংপুরের শিক্ষক গণপতি বাবু সপরিবারে হত্যাকাণ্ডটি কেন সাম্প্রদায়িক হত্যাকাণ্ড হিসাবে চালানো গেল না, সে বিষয়ে ছোট একটি আলোচনা। যে কোনো হত্যাকাণ্ডের পিছনে যে ধরনের মোটিভ থাকে সেগুলো তো পুলিশ ভেরিফিকেশন যেটা করে বা জাস্টিফাই যেগুলো করে, যেসব তদন্তের মাধ্যমে যে কোনো হত্যাকাণ্ডের পিছনের ঘটনাগুলোকে সামনে নিয়ে আসে, সেগুলোর সব কিছুকে বাইরে রেখে এই যে শিক্ষক গণপতির হত্যাকাণ্ডের যে মোটিভটা অন্যভাবে উপস্থাপন করা হলো, এর নেপথ্যে কি থাকতে পারে? হয়তো তার বাড়ির যে সম্পদ সেটা থাকতে পারে। তিনি মাত্র কয়েকদিন আগে 15 লাখ টাকা তুলেছিলেন, সেই টাকা আত্মসাৎ হতে পারে। একজন শিক্ষক তার আদর্শকে কি কখনো বিক্রি করে? অসম্ভব। তার নীতি নৈতিকতার ভিতরে শিক্ষকতার যে আদর্শ, ওটা একসময় জেনেটিক্যালি ঢুকে পড়ে, এই জন্য সে বিক্রি হতে চায় না। চাঁদা ধরা বলেন বা যাই বলেন না কেন, সব কিছুকেই একসময় ভুয়া প্রমাণিত হয়তো হবে একসময়, কিন্তু যে প্রশ্নগুলো এখন সামনে আসছে, শিক্ষক গণপতির যে শারীরিক গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা তার সপরিবারের যে ছবি সহ তাকে উপস্থাপন করা হয়েছে, ঠিক সেই লোকটির সাথে যাকে হত্যাকারী, যে দুইজন হত্যাকারীকে সামনে নিয়ে আসা হলো, এই দুইজন ছেলে কি গণপতি বাবুকে আসলে হত্যা করতে সক্ষম শারীরিকভাবে? তার গামছা ঘাড়ের উপরে দিয়ে তিনি ছাদে গিয়েছিলেন, যে কোনো পরিস্থিতি হোক, যদি তিনি আক্রান্ত হন, একজন মানুষ জীবনের শেষ প্রান্তে এসে ওই দুইজনকে গামছায় ধরা অবস্থায় ঘুরিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার কথা, কেন সেটা সম্ভব হলো না? তারপরে তারা ভিতরে ঢুকলো, তার স্ত্রী সবলদেহী, মেয়ে ভালো শক্তিশালী হওয়ার কথা, সেখানেও নীরব মৃত্যু ঘটল। ছেলেটা তাদের মৃত্যু দেখেও চিৎকার করেনি কেন, করলো না কেন? কি সমস্যা ছিল? 12 বছরের একটা ছেলে নিখাত একেবারেই অবুঝ না, সে অনেকটা বোঝে যে তার মা বোনের সাথে ধস্তাধস্তি হচ্ছে, অন্যরকম একটা সিচুয়েশন, তার চিৎকার করার কথা, ওই সময়ের ভিতরে কাউকে না কাউকে ফোন করার কথা, কোনো কিছুই হয়নি। এখানে একটু বলে রাখি, একটি শিক্ষিত মেয়ে ঘরে থাকা, নিরাপদে রাখা বাবার জন্য বর্তমান সময় অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার। বাবারা সারা রাত হয়তো বসেও কাটায় তার মেয়েকে সিকিউর রাখতে, এবং সদ্য অবসরে যাওয়া তার শিক্ষকতা পেশার অর্থ থেকে বাড়ির কাজ করছে, এই পরিস্থিতিতে একজন মানুষ আরও সজাগ থাকার কথা। কথা হলো, পুলিশ দুজন ছেলে, হিন্দু ছেলেকে উপস্থাপন করেছেন যে তারা গণপতি বাবুকে সপরিবারে হত্যা করা হয়েছে। সাম্প্রদায়িক হত্যাকাণ্ডের বড় একটি বাধা সেখানে উপস্থাপন করা হয়েছে যে একজন হিন্দু পরিবারকে মেরেছে দুইজন হিন্দুত্ববাদী সন্তান ছেলে। বাংলাদেশের 71 সালের পরে এসে আমার জানা মতো হিন্দুদের মাঝে খুব একটা খুনোখুনি বা রাহাজানি বা এই ধরনের প্র্যাকটিস এটা প্রথম হলো। একেবারেই আপনি যত দূরেই খোঁজেন না কেন, দেখবেন যে হিন্দুদেরকে এইভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটায় না। ঘটাইলো কেন? একজন মুসলমান এর সাথে সম্পৃক্ত হলো না কেন? কি সমস্যা? সমস্যাটা এখানেই। আমি এখন যেটা বলবো, ভারতের বিজেপি থেকে শুরু করে আরএসএস, ইসকন, র বাংলাদেশে নূতন করে বড় ধরনের অ্যাসেসমেন্ট নিয়ে এসেছে রিক্রুটিংয়ের ব্যাপারে। দেশপ্রেমিক এদেশের অনেক হিন্দু আছে, গণপতিবাবু এদেশের দেশপ্রেমিক একজন মানুষ বলে আমি তাকে আখ্যায়িত করব, কিন্তু তাকে খুন হলো কেন? এই প্রশ্ন সামনে রেখেই আমি এগোতে যাচ্ছি। এদেশে আরএসএস, র, বিজেপির এজেন্ট, ভারতের আরও ইসকন জাতীয় যেসব সংগঠন
বাংলাদেশে গজিয়ে উঠছে, তারা নতুন করে রিক্রুটিং করতে অত্যন্ত সজাগ রাখছে এবং অত্যন্ত কঠোরভাবে নীরবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরা রিক্রুটিং করছে অর্থ সংগ্রহের জন্য, এদেশেই অর্থ সংগ্রহের জন্য, বা তাদের সাথে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত হতে। সবাই এই কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে না, কেউ কেউ স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। কিছুদিন আগে যে মহিলা অ্যাডভোকেট বা যারা কথা বলছিল, এরা স্বতঃস্ফূর্তভাবেই এই বা ইসকন বা আরএসএসের সদস্য হচ্ছে, কিন্তু কেউ কেউ সেটার ভিতরে জড়াতে চাচ্ছেন না। তারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের জন্ম, এদেশের নাগরিক, এদেশে তাদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল রেখে তারা যেতে চাচ্ছেন, কিন্তু আরএসএস বা সেটা মানতে রাজি না। তাদেরকে যে কোনোভাবেই হোক তাদের সদস্য হইতে হবে এবং তাদের অর্থের বড় একটি অংশ এদের গোপনে চাঁদা হিসাবে দিতে হবে। আমার জানা মতে বাংলাদেশের সমস্ত জায়গায় এই ধরনের কর্মতৎপরতা গোপনে চালিয়ে যাচ্ছে ভারতের এই এজেন্টগুলা। গণপতিবাবু সদ্য অবসরে আসা শিক্ষক এবং অবসরের জীবনে তিনি যেন তাদের হয়ে কাজ করেন, তাদের পক্ষে কাজ করেন, এবং যে শিক্ষকতা পেশার জীবনের শেষে এসে যে অর্থ পেয়েছে সেখানেও বড় একটি অর্থ লেনদেনের জায়গা আরএসএস বা রয়রা টাকা নেয় না, কিন্তু এজেন্ট করতে চায়, কিন্তু আরএসএস টাকা সংগ্রহ করে, টাকা ইসকনও টাকা সংগ্রহ করে, চাঁদা তোলে। এরা এদের সংগঠনের কাজে ব্যবহার করবার জন্য এরা চাঁদা নিয়ে থাকে গোপনে। কিন্তু একটি সম্প্রদায় হিন্দুরা জীবন শেষ হয়ে যাবে কিন্তু মুখ ফুটে কথা বলে না। এরা অত্যন্ত চাপ সহ্য করার ক্ষমতা রাখে হিন্দু সম্প্রদায়ের লোকেরা। এই ধরনের কর্মকাণ্ডের ভিতরে যেতে চায়নি বলেই যে মোটিভ আপনারা ভালো করে লক্ষ্য করেন, যে দুটো ছেলেকে পুলিশ উপস্থাপন করেছে, এই দুটো ছেলের দ্বারা কখনোই 4 জন মানুষকে হত্যা করা সম্ভব না। হয়তো তারা জড়িত থাকতে পারে বা আরও লোক আছে তাদের সাথে, তাদেরকে সামনে যতক্ষণ না আনবে এই প্রশ্ন ততক্ষণ থেকে যাবে। এখন পুলিশ সাহেবের যে বয়ান আমি দেখলাম, উনি কাঁদছেন বিবৃতি দেওয়ার সময়, এবং তার এই বিবৃতির যে রিয়াক্ট হয়েছে তার থেকে বেশিরভাগই রিয়াক্ট হয়েছে পুলিশকে মাদকের সাথে বেশি জড়িত করে, এবং নাটক বিভিন্নভাবে পুলিশকে এর সাথে জড়িয়ে ফেলা হয়েছে। অর্থাৎ পুলিশ মাদককে দায়ী করছেন, তাদের ইয়াবা ছিল বা ডাইনিং টেবিলে বসে খেজুর শসা খেয়েছে, পাশে গোসল করেছে। আসলে কি একজন মানুষ 4 জন মানুষকে খুন করার পরে আদতেও কি এটা সম্ভব? অপরাধ জগৎ বা অপরাধ বিজ্ঞান সাইকোলজিভাবে কি বলে? অসম্ভব। একজন মানুষ যখন হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ে তখন তার বিবেক ভ্রান্ত হয়, তার সিনাউতাত্ত্বিক যে চাপ বাড়ে সেটিকে ঢাকতে সে অনেক ধরনের কর্মকাণ্ডের ভিতরে এমনভাবে জড়িয়ে পড়ে যার জন্য সে যে খুনি সেটা আরও বেশি প্রকাশ পেয়ে যায়। কিন্তু খুনির যে পুলিশ যে বিবৃতি দিচ্ছে এটা খুনি ব্যক্তির আলামত নয়, কিন্তু আমি তাকে উপজীব্য করেও কিছু কথা বলতে চাই। মাদক নিয়ে এদেশের যত ব্যবসায়ী আছে সমস্ত ব্যবসার লিঙ্ক পুলিশের সাথে। এটা আজকের থেকে না, এটা 90 দশকের পরের থেকেই যখন মাদক বাংলাদেশে ব্যাপকভাবে ঢুকতে শুরু করে, তার প্রারম্ভিক টেন্ডারগুলা বা বড় ব্যবসায়গুলা শুরু হয় পুলিশের হাত দিয়ে। পুলিশ এখনও মাদকাসক্তর ভিতরে, মাদক ব্যবসার ভিতরে সম্পূর্ণই ডুবে আছে। অর্থাৎ তাদের বড় একটি ইনভেস্টমেন্ট ব্যবসায়িক জায়গায় হলো মাদক। এর আগে অনেকবার প্রশ্ন তোলা হয়েছে, বারবার এই অপরাধ জগতের গবেষকগণ সামাজিক অবক্ষয় নিয়ে অনেক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষকেরা বিবৃতি দিয়েছিল যে এই যে মাদকাসক্ত দমনের জন্য তাদের যে ডেপ টেস্ট বলে, এই ডেপ টেস্টটাকে খুব গুরুতর জরুরিভাবে সামনে নিয়ে আসা। সেটা কেমন? সমস্ত বাহিনীতে প্রতি বছর তাদের ডিপ টেস্ট হওয়া প্রয়োজন। অর্থাৎ মূত্রথলিতে তাদের এই মাদকের যে অবশিষ্ট থেকে যায় সেটা পরীক্ষা হওয়া প্রয়োজন।
প্রত্যেকটা পুলিশের একবার আইজিবি থেকে শুরু করে শেষ নূতন কনস্টেবল পর্যন্ত প্রত্যেকটা পুলিশের যত শাখা আছে সমস্ত শাখার পুলিশকে এর আওতায় আনতে হবে। বিসিএস পরীক্ষা থেকে শুরু করে সরকারি যে কোনো চাকরি, যে কোনো 3 বাহিনী হোক, বিডিআর হোক, সরকারি প্রশাসনের ভিতরে চাকরিতে যত ধরনের চাকরিতেই হোক না কেন এই ডিপ টেস্ট অত্যন্ত জরুরি। এতটা জরুরি হয়ে পড়েছে যে এমনকি যদি ইন্টারমিডিয়েট পাস করার পরে অনার্সেও ভর্তি হতে হয় তাকেও এই ডোপ টেস্ট দিতে হবে এবং সেখানে উত্তীর্ণ হতে হবে। ব্যবসাকে বন্ধ করতে চাইলে আগে মানুষকে যারা গ্রহণ করে সেই মানুষকে সঠিক পথে আনবার জন্য যে প্রয়োজন অর্থাৎ ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। মাদক আর শক্তদের যদি এইভাবে পুলিশের ভিতরে 95% পুলিশ মাদকাসক্ত, নির্ভেজাল নিঃসন্দেহে, একেবারে পুলিশ কর্মকর্তারা আরও বেশি নিজেরা সেবন করে এবং এটাকে ব্যবসার একটি পুঁজি হিসাবে, ব্যবসায়িক পুঁজি হিসাবে বিনা পয়সার বিনা পুঁজিতে ব্যবসা করে যাচ্ছে তারা। যে পুলিশ সাহেব এই বিবৃতিটা দিয়েছেন এবং তার সন্তানের কথা বলেছেন ওই পুলিশ সাহেবের আগে প্রয়োজন। আমরা এই নাটক দেখতে চাই না সামনে বসে। কিছুদিন আগে হয়তো মাসখানেক হয়ে গেল চট্টগ্রামের একজন এমপি সাহেব এই মাদক বিরোধী অভিযান বা সমাবেশে বক্তৃতা রাখতে তিনি বলেছিলেন যে আমার সম্মুখে যারা বসে আছে এরাও পাশের থেকে সবেমাত্র মাদক গ্রহণ করে সেই পাশে বসেছে। এমপি যারা, এমপিদের ডোপ টেস্ট হওয়া 100% প্রয়োজন। অনেক এমপি চেহারা দেখেই বোঝা যায় যে তারা মাদকাসক্ত এমপি ওইখানে বসে আছে। অতএব সর্বক্ষেত্রে, দেশের সর্বক্ষেত্রে করোনা টেস্টের মতো সহজলভ্য টেস্ট কিট সংগ্রহ করতে হবে সহজভাবে, সরকারিভাবে, এবং যেটা করাবে তাদেরকে পর্যন্ত এটার দৃষ্টিতে এনে সিসিটিভির সরাসরি সম্মুখে ঘুষ বা অবৈধ লেনদেনের বাইরে রেখে এই জায়গাটা যদি পরিষ্কার না করা হয়, আমরা যতই বলি, যতই খুনোখুনির ভিতরে যাক না কেন, যতই প্রাণঘাতী ঘটনা ঘটুক না কেন, মাদকের হাত থেকে জাতিকে রেহাই করতে হলে রূঢ় অবস্থান তো নিতেই হবে এবং সেটা জটিল কঠিন পথ দিয়ে শুরু করতে হবে এর বিরুদ্ধে অভিযান। ওই বক্তৃতা দিয়ে, মঞ্চে বক্তৃতা দিচ্ছে, তিনি নিজেও মাদকাসক্ত অফিসে বসে মাদক গ্রহণ করে এসেই মাদক বিরোধী অভিযানে অংশগ্রহণ করছেন। তার ডোপ টেস্ট করা প্রয়োজন। যে কোনো জায়গায় বাংলাদেশে যত সরকারি চাকরি আছে সমস্ত জায়গায় নেক্সট প্রমোশনের জন্য যেগুলো পরীক্ষায় উত্তীর্ণ দিতে হয়, পরীক্ষায় লিখিত, ভাইবা, ডেমনস্ট্রেশন বলেন, যে কোনো ধরনের পরীক্ষা দিতে হয়, তার ভিতরে আরও একটি সংযোজন করতে হবে ডোপ টেস্ট। এই ডোপ টেস্ট তাকে উত্তীর্ণ হয়ে বুঝাইতে হবে তিনি মাদকাসক্ত নন বা মাদক গ্রহণ করেন না। এই জায়গাগুলো যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ মাদকের বিরুদ্ধে যতই আমরা সম্মুখে মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সরকারি পদক্ষেপ বলি না কেন, এগুলো সমাজ থেকে নির্মূল করা সম্ভব না। সাম্প্রতিক যে ঘটনা নিয়ে আমি শুরু করেছিলাম, গণপতি বাবুর, একজন মাস্টার পাস, একটি মেয়ে তার ঘরে, 12 বছরের একটি সন্তান তার ঘরে, আমরা কোন ধরনের সামাজিক সুরক্ষার ভিতরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রেখে যাচ্ছি? সেই জায়গাটা তো সোচ্চার আমাদেরকেই হতে হবে, আমাদের কথা বলতে হবে এবং আমাদের কথা সরকারকে কিছুটা হলেও শুনতে হবে, শুধু আমার কথা না। যারা এর সাথে আছে, যারা এর বিপক্ষে কথা বলছে, পক্ষে কথা বলছে, তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে সঠিক একটি সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। গণপতিবাবু কোন ধর্মের সেটা বড় কথা নয়, গণপতিবাবুরা মানুষ। গণপতিবাবু কোন পেশা ছিলেন বা তার আদর্শগত নীতি নৈতিকতা কোথায়, সবগুলোই বিবেচনার ভিতরে আনতে হবে। কিন্তু সবার আগে তিনি আমাদের মতো মানুষ, আবেগী, সাংসারিক, একজন পিতা, একজন নারীর স্বামী, একজন সমাজের শিক্ষিত, সমাজের বিবেক শিক্ষক যেহেতু ছিলেন তিনি, তাদের মতো এই হত্যাকাণ্ডগুলো আমরা খুব যে উৎসাহ দেখিয়েছি সেটা নয়, তবে ভারত এ নিয়ে খুব বেশি চিল্লিয়ে উঠতে পারেনি। ভারত এ নিয়ে বেশি একেবারে আক্রমণাত্মক ভূমিকায় যেতে পারেনি। যে আল্লাহ রক্ষা করেছেন এই যে এই গণপতি বাবুর হত্যাকারীর জন্য কোনো মুসলমান যে ছেলে হতো
আমার বিশ্বাস এটাকে ইস্যু করেই অন্তত রংপুর অঞ্চলে বোম্বিং হয়ে যেত, একেবারে বোয়িং 29 এসে পুরা এলাকা বেছে বেছে মুসলমান মহল্লাগুলোতে এমন বোম্বিং করতো, কয়েক হাজার লাখ মানুষের প্রাণহানি ঘটে যেত এর ভিতরেই। সেখান থেকে রক্ষা করেছে যে দুজন হিন্দু ছেলেকে হত্যাকারী হিসাবে ধরা পড়েছে এবং তারা সহসাই স্বীকার করেছে, আমাদেরকে রক্ষা করেছে। কিন্তু এটা আমরা উৎসাহ হিসাবে না নিয়ে কিন্তু অনেকটা নিরাপত্তা মনে হয়েছে। এ নিয়ে বড় ধরনের সেই লাশ নিয়ে মিছিল মিটিং হয়নি, লাশ নিয়ে মানববন্ধন হয়নি, লাশ নিয়ে মিডিয়াতে বড় ধরনের কোনো লম্বা লাইন রচিত হয়নি, বা রংপুরে যেখানে হত্যাকাণ্ডটি ঘটেছে একমাত্র পুলিশ কমিশনার ছাড়া আর কাউকে আমি যেতেও দেখিনি। যাওয়া হয়তো প্রয়োজন ছিল, একজন শিক্ষকের এই ধরনের হত্যাকাণ্ড হিসাবে শিক্ষামন্ত্রীর যাওয়া উচিত ছিল মনে করি আমি, বা আরও কেউ যাওয়া উচিত ছিল হয়তোবা। সেখানে দ্রুতই যেতে চায়নি, হয়তো অন্য কোনো প্রশ্ন, কারণ বাংলাদেশে হিন্দু হত্যাকাণ্ড মানেই সাম্প্রদায়িক হত্যাকাণ্ড হিসাবে বাংলাদেশ থেকেও যেমন কাকের মতো কা কা করে ওঠে, ভারতেও তেমন শিয়ালের মতো হুক্কা হওয়া দিয়ে ওঠে। এই জন্যই ভারত বাংলাদেশকে খুব সাবধানের সাথে পা ফেলতে হয়। সেটা বড় কথা নয়, আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠতে চাই। এদেশের নাগরিককে নিরাপত্তা দিতে, এদেশের নাগরিককে তার পরিবারদের জানের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা সমস্ত কিছুই যেন আসে, সব কিছুই যেন সাম্প্রদায়িক বিবেচনা করেই পিছনে ফেলে না হয়, ঢেকে না দেওয়া হয়। আর পুলিশের যে মাদক নিয়ে যে কোনো কিছু হলেই বিবৃতি দেওয়া, বিবৃতির পিছনে কাদেরকে আড়াল করতে যেন না হয়। আর ঠিক তেমনি মাদক নিয়ে যে ধরনের রমরমা সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ, সরকারের পদক্ষেপ, এইগুলো নিতে হলে মৌলিক কিছু বিষয়ে হাত দিতে হবে। আমি যেটা আবারও বলেছি, ডোপ টেস্টের কোনো বিকল্প নেই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড়, আমার জানা মতো সবচেয়ে বেশি ধনী পরিবারের সন্তানেরা যারা বিদেশ যাবে তাদের থেকে শুরু করে সমস্ত অঙ্গনেই একেবারে প্রত্যেকটা নাগরিকের দ্বার প্রান্ত পর্যন্ত যেন এই ডোপ টেস্টের বিষয়টি পৌঁছায় এবং সেটা যেন সরাসরি সর্বক্ষেত্রে সামনে নিয়ে আসা হয়। এবং এটার কঠিন একটি বাস্তবমুখী পদক্ষেপ না নিলে, যদি সত্যই হয়ে থাকে যে তার ছাদে তারা ইয়াবা সেবন করছিল, তিনি সেটা দেখে ফেলাতে তার হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, কিন্তু তাকে ছাদে ফেলে মেরেই তো চলে যেতে পারতো তারা। যদি এই ঘটনাটি হয়, তারা ভিতরে ঢুকলো, আরও 3জন মানুষকে হত্যা করলো, তার ড্রয়ারগুলো তছনছ করলো, তার মানে আরও কিছু ছিল। ওই যে 15 লাখ টাকা তিনি তুলেছিলেন মাত্র কয়েকদিন আগে, তার চাকরির যে ফান্ডের টাকা, সেই টাকাটাও ছিল কিনা, বা তার স্বর্ণ অলংকার যেগুলো লুট হওয়ার কথা, এর পিছনে অনেক মোটিভ আছে। ঘুরতে হবে, ফিরতে হবে, এবং পুলিশ যেন একটি জায়গাতেই আবদ্ধ হয়ে না পড়ে। এর পিছনের চতুর্মুখী ইন্টেলিজেন্সের কাজ করা উচিত। এবং আমি যেটা বলেছি, আরএসএস এবং ইসকনের যে চাপ ছিল এখানে, উত্তরাঞ্চল নিয়ে উদ্বিগ্ন অবস্থার ভিতরে আছে, এবং উত্তরাঞ্চলে ভারতের অনেক বেশি তৎপরতা চালাচ্ছে তারা, এই ভারতের গোয়েন্দা সংস্থাগুলো, এবং নূতন নূতন এই ধরনের মানুষদেরকে, কারণ সমাজ অনেকটা ডিপেন্ড করে এই ধরনের শিক্ষকদের কথাবার্তার উপরে, তাদের দৃষ্টির দিকে, তারা কি বলতে চাচ্ছে, বোঝাতে চাচ্ছে। তো এদেরকে ব্যবহার করতে চাচ্ছে ভারত, বিশেষ করে ওই অঞ্চলটায়। তো ভারতের এখানে কোন ধরনের হস্তক্ষেপ ছিল, বিশেষ করে আরএসএস বা ইসকনের, সেইগুলো যেন আমাদের গোয়েন্দা সংস্থাগুলো খুব নিখুঁতভাবে দৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে বা দৃষ্টি দিতে সক্ষম হয়, তাহলেই প্রকৃতপক্ষে আসল হত্যাকাণ্ডের মোটিভ আমাদের সামনে আসবে। না হলে এই সাম্প্রদায়িক হত্যাকাণ্ড নিয়ে অলরেডি দু একটি মিডিয়ায়, ভারত বেশি না, দু একটি মিডিয়ায় অলরেডি বলেছে যে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে তাড়িয়ে দিতে এই ধরনের আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে। মূলত এদেশের হিন্দুদেরকে আতঙ্কের ভিতরে রেখেছে ভারত। ভারতের এই গোয়েন্দা সংস্থাগুলো হিন্দুদেরকে এমনভাবে মানে বোঝাচ্ছে, মানসিকভাবে তাদেরকে মডিফাই করছে, যেন এদেশে তারা অত্যন্ত অসহায়,
সংখ্যালঘু হওয়াতে তারা যে কোনো মুহূর্তে আক্রান্তের শিকার হতে পারে। অতএব দ্রুত তাদের আরএসএস বা রয়ের সাথে যোগাযোগ করতে হবে, ইসকনের সদস্য হইতে হবে, তাদের এদেশে শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে, না হলে যে কোনো সময় তারা হত্যাকাণ্ডের শিকার হবে, যে কোনো সময় তাদের সম্পদ হারানোর ভয় থাকে। এই ধরনের ভয়গুলো বাংলাদেশিরা না, ভারতের গোয়েন্দা সংস্থাগুলোই এদেরকে শঙ্কার ভিতরে রেখেছে, এবং সেই শঙ্কার বাইরে থেকে যারা থাকতে চাচ্ছে তাদেরকে এমনভাবে এই হত্যাকাণ্ডগুলো হোক বা যে কোনো ধরনের চক্রান্তের ভিতরে ফেলে হিন্দুদেরকে হ্যারাস করছে ভারত। বাংলাদেশকে আর এই দায় দায়িত্বগুলো এসে পড়ছে বাংলাদেশের উপরে। জাতিগতভাবে আমাদেরকে যে ধরনের আন্তর্জাতিকভাবে কলুষিত করতে চাচ্ছে ভারত, এখন এই সময়টাই আরও বেশি তৎপর রয়েছে। আমি হিন্দু সম্প্রদায়ের দাদাদেরকে, ভাইদেরকে, সবাইকে অনুরোধ করব, আপনারা বাংলাদেশের মানুষ, আপনারা শক্তিশালী হয়ে উঠুন। ভারতের কোনো অনুকম্পা, ভারতের আরএসএস বলেন, বিজেপি বলেন, বলেন, ইসকন বলেন, কারোর প্রয়োজন ছাড়া আপনারা এদেশের নাগরিক, সম্মানিত নাগরিক, আপনারা নিজেরা সংঘবদ্ধ হয়ে, সংগঠিত হয়ে আপনারা দেশে থাকুন, দেশের মানুষের সাথে থাকুন, দেশের মাটির সাথে থাকুন, তাহলে আপনারা নিরাপদ থাকবেন। আর যতদিন ভারতমুখী হয়ে থাকবেন, ভারতের অনুকম্পা, ভারতের সাহায্য নিয়ে বেঁচে থাকতে চাবেন, যখনই তার বাইরে যেতে চেষ্টা করবেন, তখনই গণপতিদের মতো সপরিবারে আপনারা হত্যাকাণ্ডের শিকার হবেন। ভারতের এই হত্যাযজ্ঞের হাত থেকে বাঁচতে হলে বাংলাদেশের প্রতিটি হিন্দুকে বাংলাদেশের সম্মানিত নাগরিক হিসাবে বুক উঁচু করে দাঁড়াইতে হবে। সেই জায়গাটাই আপনাদের নিরিখে আনার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।